হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা এমসিকিউ ক্লাস 6 নিয়ে চলে এসেছি। আমার ক্লাস সকাল 10টা থেকে। তোমরা নিশ্চয়ই রুটিনগুলো জানো। আমার ক্লাস সকাল 10টা থেকে এবং বাকি স্যার ম্যামরা যেমন সময় ক্লাস নিয়ে থাকেন তাদের ক্লাস সে সময় হবে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকে আমাদের যে এমসিকিউ প্রশ্নোত্তর পর্ব সেটা আমরা স্টার্ট করছি। আগের দিন আমরা অনেকগুলো এমসিকিউ করেছিলাম, তোমরা রেসপন্স করেছিলে। আজকেও দেখবো আমরা কতগুলো এমসিকিউ ক্লাস করতে পারি, কতগুলো আমরা সলভ করতে পারি। তো চলো আমরা শুরু করছি দেরি না করে। আজকে আমাদের ক্লাস নাম্বার 1 বলো, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দু গঠনের প্রক্রিয়াটি কি নামে পরিচিত? প্রথম কোশ্চেন, আমরা জানি যে তাপমাত্রা যদি আমরা কমাতে থাকি তাহলে একসময় কি হয়, তাপমাত্রা কমতে কমতে যে সমস্ত বাষ্প রয়েছে জলীয় বাষ্প সেগুলো ঘনীভূত হয়ে সেগুলো জলে পরিণত হয়, তাই না? জমে যায়, জমে জল পরিণত হয়। তো এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ঘনীভবন। তো ঘনীভবন মানে হচ্ছে গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া। ঠিক আছে? কি হয় এই প্রক্রিয়ায়? তোমার কুয়াশা তৈরি হয়, শিশির তৈরি হয়। আর এর বিপরীত প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। তার মানে আমরা সিম্পলি যদি বলতে পারি যে তোমার এখানে আছে তোমার তরল, এখানে আছে তোমার তরল পদার্থ, আর এখানে আছে তোমার গ্যাসীয় পদার্থ। তো আমরা যদি বলি যে তরল থেকে গ্যাস হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম কি? এটা হচ্ছে তোমার বাষ্পীভবন। বাষ্পীভবন, বুঝতে পেরেছো? আর তোমার উল্টো প্রক্রিয়া অর্থাৎ গ্যাস জমে যখন তরলে পরিণত হয় সেটাকে আমরা বলি ঘনীভবন। এটা নিশ্চয়ই তোমরা জানো। বাষ্পীভবন করতে গেলে আমাদের প্লাস তাপ অর্থাৎ তাপ দিতে হয়, আর ঘনীভবন করতে গেলে মাইনাস তাপ অর্থাৎ তাপ গ্রহণ করতে হয়, টেম্পারেচার কমাতে হয়। ঠিক আছে, এটা মোটামুটি আমরা সবাই জেনে গেছি। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 2, অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড বিকিরণ কি কাজে ব্যবহার করা হয়? অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড বিকিরণ কি কাজে আমরা ব্যবহার করি? বলো। অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড বিকিরণ আমরা কি কাজে ব্যবহার করি? দেখো, অবলোহিত রশ্মি আমরা জানি আমাদের দৃশ্যমান আলোর বাইরে, অর্থাৎ আমাদের যে দৃশ্যমান আলো রয়েছে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, ভিআইবি, তারপর গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলো। এবার আমরা যদি এধারে দেখি যে এধারে তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছোট ছোট, আর যত এধারে যাব তরঙ্গ দৈর্ঘ্য তত বড় হতে থাকে, তাই না? এধারে তরঙ্গ দৈর্ঘ্য ছোট, ওধারে তরঙ্গ দৈর্ঘ্য বড়। তাহলে আরো ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনির, এধারে হচ্ছে ইউভি, আলট্রাভায়োলেট, এটা তরঙ্গ দৈর্ঘ্য আরো ছোট। আর রেডের ওই পারে হচ্ছে তোমার ইনফ্রারেড, যার তরঙ্গ দৈর্ঘ্য আরো বড়। ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য আরো বড়, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য। এদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তো লালের পরে ইনফ্রারেড বা অবলোহিত, এইটা কি করি? এই রশ্মিটার সাহায্যে আমরা মূলত থার্মাল ইমেজিং অর্থাৎ রাত্রেবেলা ছবি তোলার কাজে ব্যবহার করা হয়। যেটা অ্যাকচুয়ালি কি হয় যে প্রত্যেকটা বস্তু থেকে তাপ নির্গত হয়, এই রশ্মিটাকে আমরা আবার তাপ তরঙ্গ বলি। এই ইনফ্রারেড বিকিরণকে, এটাকে আমরা কিন্তু আবার বলি তাপ তরঙ্গ। তাপ তরঙ্গ, বুঝতে পেরেছো? তাপ তরঙ্গ বলা হয়। এই তাপ তরঙ্গ, ইনফ্রারেড বিকিরণ, এটা তোমার সমস্ত বস্তু থেকেই তাপ বেরোয়। তো রাত্রিবেলাও সেই তাপ বেরোয়, দিনের বেলাও বেরোয়। তো আমরা এর সাহায্যে ছবি তুলতে পারি, থার্মাল ইমেজিং। ঠিক আছে, রাত্রে অন্ধকারের দৃষ্টিতে যেগুলো আমরা দেখতে পাই, তাপের সাহায্যে ছবি তোলা, বুঝতে পেরেছো?
এটা হচ্ছে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য, এটা তাপ তরঙ্গ বলা হয় অবলোহিত রশ্মিকে। থার্মাল ইমেজিং ক্যামেরায় ব্যবহার করা হয়, রাত্রেবেলা জঙ্গলের মধ্যে লাগানো হয় পশু পাখির গতিবিধি লক্ষ্য করার জন্য। বুঝতে পেরেছো? এটা কি করে? এটা অবলোহিত রশ্মির বিকিরণ শনাক্ত করে উষ্ণ বস্তুর অবস্থান চিহ্নিত করে। এটা টিভির রিমোটে ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা যে বাড়িতে টিভির রিমোট ব্যবহার করি, সেই টিভির রিমোটের সামনে দেখবে একটা ছোট্ট এলইডি লাইট থাকে। বুঝতে পেরেছো? এটা ধরো একটা টিভির রিমোট, এই টিভি রিমোটের সামনে একটা ছোট্ট তোমার এলইডি লাইট থাকে, ছোট্ট একটা এলইডি লাইট। তো সেই ছোট্ট এলইডি লাইটে অবলোহিত রশ্মির সাহায্যে টিভির সাথে যোগাযোগ হয়। ঠিক আছে, তো এটা অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 3, একটি বস্তুকে 30 নিউটন বল প্রয়োগ করে 5 মিটার সরানো হলো, কৃতকার্য কত? খুব সহজ কোশ্চেন, তাই না? একটা ছোট্ট অঙ্ক। বলো, একটা বস্তুকে 30 নিউটন বল প্রয়োগ করে আমরা 5 মিটার সরালাম, তাহলে কতটা কাজ করা হলো? তো আমরা কি জানি? আমরা জানি কৃতকার্য। কৃতকার্য মানে কি? কৃতকার্য মানে বল ইন্টু সরণ। তো বল কত? বল হচ্ছে 30 নিউটন। সরণ কত? সরণ হচ্ছে 5 মিটার। তাহলে 3 5 15, 150 নিউটন ইন্টু মিটার, বা 150 নিউটন ইন্টু মিটারকে আমরা কি বলি? জুল। তাহলে কৃতকার্য কত হবে? 150 জুল। কৃতকার্য হবে কত? 150 জুল। এরকম ছোট ছোট কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে আসে। তো এগুলো খুব সহজ, এগুলোর যদি অ্যান্সার না করতে পারো তাহলে কিছু বলার নেই, খুবই সহজ এগুলো। বুঝতে পেরেছো? ঠিক আছে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। বলো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোষের জৈব রসায়ন পরিচালনা করে এবং প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে? কোষের জৈব রসায়ন চালনা করে এবং প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে কোন কোষ অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি, নিউক্লিয়াস। কোনটি কোষের জৈব রসায়নকে পরিচালনা করে এবং প্রোটিন তৈরিতে প্রধান ভূমিকা পালন করে? এখানে সঠিক উত্তর হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কোষের জৈব রসায়ন পরিচালনা করে এবং প্রোটিন তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। আমরা তো জানি রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি, তাই না? কারণ এখানে প্রোটিন তৈরি হয়, প্রোটিন ফ্যাক্টরি। যেহেতু এই ফ্যাক্টরিতে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়, এমআরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। তোমার ইউক্যারিওটিক কোষ বা প্রোক্যারিওটিক কোষ উভয় ধরনের কোষে কিন্তু রাইবোজোম থাকে। প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক সমস্ত কোষে তোমায় রাইবোজোম দেখতে পাবে। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 5, বলো, কোন উপাদানটি আয়রনের আকরিক হিসাবে পরিচিত? লোহা, লোহার আকরিক হিসাবে কোনটি পরিচিত? হেমাটাইট, ক্যালামাইন, বক্সাইট, চুনাপাথর। কোন উপাদানটি আয়রন বা লোহার আকরিক হিসাবে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে হেমাটাইট। ঠিক আছে, হেমাটাইট, এটা লাল রঙের, অনেক সময় একে ওই জন্য বলা হয় রেড হেমাটাইট। এটা হচ্ছে আয়রনের একটা প্রধান আকরিক, সংকেত হচ্ছে Fe2O3। আয়রনের একটা প্রধান আকরিক, এখানেও লেখা আছে Fe2O3 রেড হেমাটাইট, এটা হচ্ছে প্রধান আকরিক। ঠিক আছে, এই আকরিকটা ব্যবহার করা হয়। আর আমরা জানি আমাদের শরীরে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের প্রধান উপাদান হচ্ছে আয়রন। সো আয়রন আমাদের শরীরের জন্যও কিন্তু
কাজ করে, কারণ আয়রন ছাড়া কিন্তু আমাদের শরীর গঠন হতো না। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 5টা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 6। 15 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু 2 মিটার প্রতি সেকেন্ড বেগে চলছে, এর গতিশক্তি কত হবে? 15 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এর গতিশক্তি কত হবে বলো দেখি। তো এটাও তো খুব সহজ কোশ্চেন, তাই না? আমরা যদি গতিশক্তির ফর্মুলা জানি তাহলে আরামসে আমরা এই কোশ্চেনের উত্তর করতে পারবো। তো বলো তো গতিশক্তির ফর্মুলাটা কি? গতিশক্তিকে আমরা কে দিয়ে চিহ্নিত করি। কে মানে কি? কে মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ ইন্টু ভর কত? ভর হচ্ছে 15 কেজি। ভি স্কোয়ার মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, একটা 2 কাটবে, তাহলে 15 ইন্টু 2 পড়ে থাকবে, তাহলে এটা হবে তোমার 30 জুল। গতিশক্তি কত হবে? গতিশক্তি হচ্ছে 30 জুল। খুব সহজ, মনে থাকবে। শক্তির একক হচ্ছে জুল। শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7। উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সরাসরি কোন গ্যাসটি ব্যবহৃত হয়? উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সরাসরি কোন গ্যাসটি ব্যবহৃত হয়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাসটি সরাসরি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই না? আমরা কি জানি? কার্বন ডাই অক্সাইডের সাহায্যেই তো গ্লুকোজ তৈরি হয়। 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু জল। আমরা কি পড়েছি? 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু জল মিলে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু আবার জল নির্গত করে, তাই না? সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতি প্রয়োজন। এটা আমরা জানি। সালোকসংশ্লেষ প্রক্রিয়া আমরা কম বেশি সবাই পড়েছি ইন ডিটেলস। এটা নিয়ে বেশিক্ষণ কথা বলার কোনো মানেই হয় না, তাই না? সালোকসংশ্লেষ প্রক্রিয়া আমরা মোটামুটি সবাই জানি। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 8। আবারও একটা অঙ্ক পড়েছে। বলো 1 কিলোগ্রাম ভর বিশিষ্ট একটি পাথরকে 20 মিটার উচ্চতায় ওঠানো হলো, তার বিভব শক্তি কত হবে? করো দেখি এটা। এটা তোমরা পড়ো, আমি কিছুক্ষণ সময় দিচ্ছি। তোমরা জানো একটা বস্তুকে আমরা যদি মাটি থেকে উপরে ওঠাই তাহলে তার মধ্যে স্থিতিশক্তি জমা হয়। কি জমা হয়? স্থিতিশক্তি। তো একটা পাথরকে যদি আমরা 20 মিটার উচ্চতায় ওঠাই, 1 কেজি ভরের একটা পাথর, তাহলে তার স্থিতিশক্তি কত হবে? বলো। সঠিক উত্তর হচ্ছে 200 জুল। কিভাবে হচ্ছে? কারণ এর জন্য আমাদের ফর্মুলা জানতে হবে। এর জন্য আমাদের কি জানতে হবে? ফর্মুলা। দেখো, আগে ফর্মুলাটা দেখো, তারপর আমরা অঙ্ক করছি। ফর্মুলাটা কি বলছে? ধরো এটা হচ্ছে মাটি। আমরা একটা বস্তুকে এখানে তুললাম। এখন এই বস্তুটার যে উচ্চতা, মাটি থেকে উচ্চতা হচ্ছে h,
তাহলে এর স্থিতিশক্তি বা বিভব শক্তি কত হবে? মাটি থেকে উপরে তুললে তার মধ্যে স্থিতিশক্তি জমা হবে এম জি এইচ। এম কি? এম হচ্ছে বস্তুটার ভর, এই যে বস্তু এর ভর হচ্ছে এম কিলোগ্রাম। এখন আমাদের অঙ্কে কি বলছে? এম এর ভ্যালু হচ্ছে 1 কিলোগ্রাম, 20 মিটার উচ্চতায় বসানো হলো, জি এর ভ্যালু 10 ধরতে বলেছে। তাহলে স্থিতিশক্তি কত হবে? ইউ দিয়ে আমরা যদি লিখি এম জি এইচ, এম এর ভ্যালু হচ্ছে 1 কেজি, জি এর ভ্যালু ওরা বলে দিয়েছে 10 ধরো, আর জি এর ভ্যালু যদি না বলে দেয় তাহলে কত ধরতে হবে? 9.8। জি এর মান প্রশ্নে উল্লেখ না থাকলে, জি এর মান প্রশ্নে যদি উল্লেখ না থাকে তাহলে জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে হবে। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে প্রশ্নে বলে দিয়েছে 10, তাই আমরা 10 ধরবো। তাহলে এম জি আর এইচ এর ভ্যালু কত? 20 মিটার উচ্চতায় তোলা হয়েছে, তাহলে 20। তাহলে 20 10 কত হচ্ছে? 20 10 200 জুল। স্থিতিশক্তি কত হচ্ছে আমাদের? 200 জুল। ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তো এরকম অঙ্ক আমাদের পড়তে হবে, আর এই অঙ্কগুলোর জন্য আমাদের কি জানতে হবে? এর যে প্রপার যে ফর্মুলা রয়েছে, প্রপার ফর্মুলা, কারণ অঙ্কগুলো সহজ, তুমি যদি প্রপার ফর্মুলা জানো তাহলে অঙ্কগুলো কিন্তু সহজ। বুঝতে পেরেছো? এরকম কোশ্চেনই রেলওয়ে পরীক্ষায় আসে। তো তোমাদের মধ্যে যারা রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2025 শুরু হয়েছে, এবং ক্লাস প্রায় শুরু হয়েছে অল্প করে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও এখনও নিতে পারো। গ্রুপ ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সায়েন্সটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এনটিপিসি পরীক্ষার জন্য যারা নিচ্ছ তাদের রেল মানে সায়েন্স কোশ্চেন এখানে ভালো রকম আসবে। তো এখানে তোমরা বিষয়ভিত্তিক ক্লাস পাবে, টপিক ভিত্তিক ক্লাস, সোম থেকে শনি প্রত্যেক দিন ক্লাস, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এবং লাইভ ক্লাস করতে পারো, সময় না পেলে রেকর্ড ক্লাস দেখতে পারো। রেলওয়ে পরীক্ষার যে পুরো সিলেবাস, টোটাল সিলেবাসটা কমপ্লিট করানো হবে, থিওরি করানো হবে, এমসিকিউ করানো হবে, পিওয়াইকিউ করানো হবে। ঠিক আছে, 12 মাস ভ্যালিডিটি, 5 মাস ডিউরেশন তোমরা কোর্সটা পাবে। তো এটা পাওয়ার জন্য তোমাদের প্লে স্টোর থেকে TWS অ্যাপ ডাউনলোড করতে হবে, সেখান থেকে তোমরা এই ব্যাচটি পারচেস করতে পারো। ঠিক আছে, তো চলে আসছি আমরা পরের কোশ্চেন নাম্বার 9। কাঁচা ফল বা সবজি দীর্ঘদিন সতেজ রাখতে গেলে কোন পদ্ধতিটি বিজ্ঞানসম্মত? কাঁচা ফল বা সবজি যদি আমরা দীর্ঘদিন সতেজ রাখতে চাই তাহলে কোন পদ্ধতিটি বিজ্ঞানসম্মত? কোনটা হবে এখানে? দেখো, মূলত শাকসবজি খারাপ হয় কিসের জন্য? জারণ ঘটে, বায়ুতে যে অক্সিজেন থাকে, অক্সিজেনের সঙ্গে জারণ প্রক্রিয়ায় শাকসবজি বা কাঁচা ফল পচে যায়, খারাপ হয়ে যায়। তো আমাদের কি করতে হবে? যদি দীর্ঘদিন সতেজ রাখতে চাই তাহলে আমাদের বায়ুশূন্য পাত্রে সেটাকে রাখতে হবে। কি করতে হবে আমাদের? বায়ুশূন্য পাত্রে সেটাকে রাখতে হবে। বুঝতে পেরেছো? তো অক্সিজেন যদি কম থাকে তাহলে মাইক্রোব্যাকটেরিয়াল বিকাশ, যে মাইক্রোব্যাকটেরিয়া তাদের বিকাশ কম হবে, ফলে দীর্ঘদিন আর বায়ুশূন্য থাকলে আর্দ্রতা কমবে, ফলে পচবে না। বোঝা গেছে? মাইক্রোব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে মারা যাবে, ফলে অক্সিজেন যদি না থাকে মাইক্রোব্যাকটেরিয়াগুলো মারা যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে কোশ্চেন। ওকে, পরের কোশ্চেন আমরা আসছি। কোশ্চেন নাম্বার 10। জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন মাছের জন্য কেন প্রয়োজন? জলের মধ্যে যে সমস্ত অক্সিজেন দ্রবীভূত থাকে তা মাছেদের জন্য প্রয়োজন কেন?
কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে শ্বাসক্রিয়ার জন্য মাছেরা ফুলকার সাহায্যে শ্বাস নেয় বা গিল বলা হয়, তাই না? গিল বা ফুলকা, সেই ফুলকা জলীয় পরিবেশে জল থেকে অক্সিজেন সংগ্রহ করতে সাহায্য করে। বুঝতে পেরেছো? আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, নিউক্লিয়াসের মধ্যে কোন জিনিসটি কোষের বংশগতির তথ্য সংরক্ষণ করে? নিউক্লিয়াসের মধ্যে কোন জিনিসটি কোষের বংশগতির তথ্য সংরক্ষণ করে? সঠিক উত্তর হচ্ছে ডিএনএ। ঠিক আছে, কোষের মধ্যে ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা বংশগতির ধারক এবং বাহক, ক্রোমোজোমের মধ্যে থাকে। ঠিক আছে, ডিএনএ ক্রোমোজোমের মধ্যে থাকে। এগুলো সব সহজ কোশ্চেন। পরের কোশ্চেনটা আমরা চলে আসছি। পরের কোশ্চেনটা একটু ভেবে বলো, স্ফটিক নাট্রিয়াম ক্লোরাইডের গঠনমূলক কণাকে এক কথায় কি বলা হয়? নাট্রিয়াম ক্লোরাইডের গঠনমূলক যে কণা, তাকে আমরা কি বলি? অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন। তো সঠিক উত্তর হচ্ছে আয়ন। দেখো, ফর এক্সাম্পল একটা সোডিয়াম ক্লোরাইডের কথা ভাবো। সোডিয়াম ক্লোরাইড কি দ্বারা গঠিত হয়? সোডিয়াম ক্লোরাইড আমরা জানি যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে প্লাস হয়, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়। তো এরাই তো গঠনমূলক কণা, কারণ এই গঠনমূলক কণাগুলোই তো তোমার সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে এদেরকে আমরা আয়ন বলবো, তাই না? এরা হচ্ছে আণবিক যৌগ, আর যাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হয়? অনেক বেশি হয়। কোশ্চেন নম্বর 13, নিচের কোনটিকে ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়? নিচের কোনটিকে ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়? ইউনিভার্সাল সলভেন্ট মানে হচ্ছে সার্বজনীন দ্রাবক, যার মধ্যে সমস্ত কিছুই দ্রবীভূত হয়। যার মধ্যে সমস্ত কিছু দ্রবীভূত হয়, ইউনিভার্সাল সলভেন্ট। তো সঠিক উত্তর হচ্ছে জল। ইউনিভার্সাল সলভেন্ট বলা হয় কাকে? ইউনিভার্সাল সলভেন্ট বলা হচ্ছে জলকে। বোঝা গেছে? জল। তো জল কি করছে? জল বহু পদার্থকে দ্রবীভূত করতে সক্ষম, তাই একে কি বলি? সার্বজনীন দ্রাবক। ঠিক আছে, এটা কি হয়? তো জলের আহ, এই ক্ষমতার জন্য, জল যেহেতু সহজলভ্য এবং এই ক্ষমতাটা জলকে সুবিধাই দেয়, আমরা সব কিছু জলে দ্রবীভূত করতে পারি, ম্যাক্সিমাম জিনিসই জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়। পরের কোশ্চেন অত্যন্ত সহজ কোশ্চেন, রক্তে হিমোগ্লোবিনের প্রধান যে ধাতু, সেই ধাতুটার নাম কি? খুবই সহজ কোশ্চেন, আশা করি অ্যান্সার করতে অসুবিধা হবে না। রক্তে যে হিমোগ্লোবিন থাকে, তার প্রধান যে ধাতু, সেই ধাতুর নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে আয়রন। আয়রন অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে। এবং তোমরা জানো নিশ্চয়ই যে হিমোগ্লোবিনের অভাবে আমরা অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হতে পারে, তাই না? হিমোগ্লোবিনের অভাবে অ্যানিমিয়া রোগ বা রক্তাল্পতা রোগ হতে পারে, তাই না? সহজ কোশ্চেন। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 15 বলো, 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট?
1 হর্স পাওয়ার মানে কত ওয়াট বলো? 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু হাউ মাচ ওয়াট? সাতশো ছেচল্লিশ ওয়াট। আগেকার দিনে হর্স পাওয়ার দিয়ে কোনো ইঞ্জিন বা কোনো গাড়ির ক্ষমতাকে পরিমাপ করা হতো, ঠিক আছে, হর্স পাওয়ারের মাধ্যমে। তো এটা 746 ওয়াট। একদম সহজ কোশ্চেন। কোশ্চেন নম্বর 16 বলো, বরফের উপরে জল কেন জমে থাকে না সহজে? বরফের উপরে জল কেন সহজে জমে না? তো এটা সঠিক উত্তর হচ্ছে বরফের উপরে তাপ পরিবহন খুবই কম, ঠিক আছে, উপরিভাগ কম তাপ পরিবহন করে, যার জন্য জল সাধারণত বরফের উপরে দিলে জমে না। বোঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটা তোমরা নিজেরা অ্যান্সার দেবে। এই কোশ্চেনটা আমি একটু আগেই করেছি। 4 কিলোগ্রাম ভরের কোনো বস্তু 2 মিটার উচ্চতায় স্থির অবস্থায় আছে, এই অবস্থায় বিভব শক্তি কত হবে? নিজেরা ক্যালকুলেট করে এবং অ্যান্সার দাও। 4 কেজি ভরের বস্তু 2 মিটার উচ্চতায় স্থির আছে, বিভব শক্তি কত হবে? চার কেজি ভরের বস্তু 2 মিটার উচ্চতায় স্থির আছে, বিভব শক্তি কত হবে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে, আচ্ছা, সঠিক উত্তর করার আগে আমরা নিজেরা একবার অঙ্কটা করে দেখে নিই কেমন হয়। তো বিভব শক্তির ফর্মুলা দিয়ে নিশ্চয়ই তোমরা এতক্ষণ করে ফেলেছো অঙ্কটা। বিভব শক্তির ফর্মুলা কি? এম জি এইচ। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 4 কেজি। 4 কেজি। জি এর ভ্যালু কত? 10 ধরতে বলেছে। আর এইচ এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 4 দুগুণে 8, 8 10কে 80 জুল। তাহলে বিভব শক্তি কত হচ্ছে? বিভব শক্তি হচ্ছে 80 জুল। সহজ কোশ্চেন একদম। এই কোশ্চেনটা না পারার কোনো কারণ নেই। পরের কোশ্চেন 18, ক্লোরোফিল অণুর কেন্দ্রে কোন ধাতু থাকে? এটাও সহজ কোশ্চেন। ক্লোরোফিল, কারণ এটা যারা সালোক সংশ্লেষ পড়েছো তারা নিশ্চয়ই পড়েছো। ক্লোরোফিল অণুর কেন্দ্রে কোন ধাতু থাকে? ক্লোরোফিল অণুর কেন্দ্রে কোন ধাতু থাকে? ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, ক্যালসিয়াম। ক্লোরোফিল অণুর কেন্দ্রে কোন ধাতু থাকে? তো সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল অণুর কেন্দ্রে আমরা ম্যাগনেসিয়াম ধাতু দেখতে পাই। ম্যাগনেসিয়ামের জন্যই কিন্তু ক্লোরোফিল সবুজ হয়। আর ম্যাগনেসিয়ামের অভাব যদি দেখা দেয় তাহলে ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, তখন গাছের পাতা হয়ে যায় হলুদ, ঠিক আছে। ম্যাগনেসিয়াম, তো আমরা বলতে পারি এর অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। বুঝতে পেরেছো? ম্যাগনেসিয়ামে কিন্তু ক্লোরোফিলকে সতেজ রাখে, বা ক্লোরোফিলের যে সবুজ রং সেটা কিন্তু ম্যাগনেসিয়ামের জন্যই সম্ভব হয়, ঠিক আছে। নেক্সট আমরা, আচ্ছা, এখানেও লেখা রয়েছে ম্যাগনেসিয়াম এটা আলো শোষণের জন্য উপযুক্ত, ক্লোরোফিলকে সবুজ রং দেয়, তাই না? ক্লোরোফিলকে সবুজ রং দেয়। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে আসছি। 19, নেক্রোসিস বলতে কি বোঝায়?
নেক্রোসিস বলতে কি বোঝায়? কোষ প্রাচীর দৃঢ়করণ, কোষের স্বাভাবিক বিভাজন, কোষের অনিয়ন্ত্রিত মৃত্যু, কোষের স্বেচ্ছা মৃত্যু। নেক্রোসিস বলতে কি বোঝায় বলো? ভেবে বলো। নেক্রোসিস বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে কোষের অনিয়ন্ত্রিত মৃত্যু। কোষের মৃত্যু দুই রকম হয়, একটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু যেটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস, আর একটা অনিয়ন্ত্রিত মৃত্যু যেটা হচ্ছে হঠাৎ করে কোনো দুর্ঘটনায় মৃত্যু হতে পারে, মানে আমাদের দেহে কোথাও আঘাত লেগেছে সেখানে কোষ মারা যেতে পারে, বা আমাদের কোথাও দেহে অক্সিজেনের অভাব সেখানে কোষ মারা যেতে পারে। দু রকম ভাবে নেক্রোসিস হতে পারে, ঠিক আছে? নেক্রোসিস হচ্ছে আঘাতের ফলে হতে পারে বা অক্সিজেনের স্বল্পতার ফলে নেক্রোসিস হতে পারে। নেক্রোসিস হলে কি হয়? কোষ মারা যায়। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে স্বাভাবিক মৃত্যু বা স্বেচ্ছা মৃত্যু, যেটাকে বলা হয় স্বাভাবিক মৃত্যু, মানে কোষ নর্মালি কোষের বয়স হয়ে গেছে, কোষ মারা গেছে, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। মনে থাকবে? আর নেক্রোসিস মানে আঘাত বা অক্সিজেনের স্বল্পতায় কোষের যে আচমকা মৃত্যু ঘটে সেটাকে আমরা বলবো নেক্রোসিস। ক্লিয়ার? পরের কোশ্চেন নাম্বার 20। কোষ বিভাজনের স্পিন্ডল ফাইবার তৈরিতে কোন কোষাঙ্গাণু সাহায্য করে? কোষ বিভাজনে স্পিন্ডল ফাইবার মানে কি? স্পিন্ডল ফাইবার মানে হচ্ছে বেম তন্তু। বেম তন্তু তৈরিতে কোন কোষাঙ্গাণু সাহায্য করে? সঠিক কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে স্পিন্ডল ফাইবার তৈরি করছে সেন্ট্রিওল। অ্যাকচুয়ালি সেন্ট্রোজোমের মধ্যে থাকে সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওলটা বেমতন্তু তৈরি করে। এবং মনে রাখবে, একটা প্রশ্ন আসে যে সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী দেহেই থাকে, মনে রাখবে এটা। সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদের দেহে থাকে না, উদ্ভিদের দেহে অন্য পদ্ধতিতে হয়, শুধুমাত্র সেন্ট্রোজোম থাকবে প্রাণীদের দেহে। মনে থাকবে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা প্রাণী কোষে ঘটে, ঠিক আছে? এটা মনে রাখবে। উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রিওল অনুপস্থিত, এটা প্রাণী কোষের সেন্ট্রোজোম গঠন করে। কি করে? সেই ক্রোমাটিডগুলোকে আলাদা করে কোষের দুটো বিপরীত প্রান্তে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়। সেই দড়িটাই হচ্ছে তোমার তোমার বেমতন্তু, যে দড়ি দিয়ে ক্রোমোজোমদের বাঁধা হয়, বেঁধে কোষের দুই বিপরীত মেরুর দিকে টানা হয় যখন কোষ বিভাজন সম্পন্ন হয়। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 21 বলবে 300 জুল শক্তি ব্যয় করে 15 নিউটন বল দ্বারা কোনো বস্তুকে সরানো হলো, বস্তুটার সরণ কত? ভেবে চিন্তে অ্যান্সার দাও। 300 জুল শক্তি ব্যয় করে 15 নিউটন বল দ্বারা কোনো বস্তুকে সরানো হলো, বস্তুটির সরণ কত? কোনটা হবে? শক্তি ব্যয় করা মানে কি সেটা আগে ভাবো। শক্তি ব্যয় করা মানে কি? শক্তি ব্যয় করা মানে হচ্ছে কৃতকার্য করা। শক্তি ব্যয় করা মানে হচ্ছে কৃতকার্য করা। শক্তি ব্যয় মানে কৃতকার্য করা। আবার কৃতকার্য মানে কি? কৃতকার্য মানে
বল ইন্টু সরণ, ঠিক আছে। এখন আমাদের শক্তি ব্যয় বলছে 300 জুল, তার মানে কৃতকার্য হচ্ছে 300 জুল। এসআই এককে সব বসাতে হবে। বল কত, না বল হচ্ছে 15 নিউটন, তাহলে সরণ কত? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সরণ সমান সমান 300/15, 15 দুকানি 30 আর একটা শূন্য পড়ে থাকলো, তাহলে সরণ হচ্ছে আমাদের কত পড়ে থাকলো, কত হচ্ছে 20 মিটার। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে, এখানে সঠিক উত্তর হচ্ছে 20 মিটার সরণ। ক্লিয়ার প্রত্যেকের কাছে? কোশ্চেন নাম্বার 22, রেডিয়ামে যে ক্ষয়ক্রিয়া ঘটে, রেডিয়াম তো একটা তেজস্ক্রিয় মৌল, রেডিয়াম থেকে আমরা জানি তেজস্ক্রিয় রশ্মি বের হয়, তো রেডিয়ামে কোন কণার নিঃসরণ ঘটে মূলত, রেডিয়ামে কোন কণার নিঃসরণ ঘটে বলো? দু একটা মৌলের এরকম তোমাদের একটু মনে রাখতে হবে, দু একটা মৌলের একটু মনে রাখতে হবে যে কোন কোন কণার বিস্ফোরণ ঘটছে, দু একটা মনে রাখলেই হবে, বলো। তো সঠিক উত্তর হচ্ছে আলফা কণা। রেডিয়ামে যে ক্ষয়ক্রিয়া ঘটে সেটা মূলত আলফা কণা সেখান থেকে বের হয়। আলফা কণা মানে আমরা কি জানি, আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, যার মধ্যে দুটো প্রোটন থাকে, দুটো নিউট্রন থাকে। আলফা কণা বেরোলে ভর সংখ্যা 4 একক কমে, পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে, এটা আমরা জানি, তাই না। বিটা কণা হচ্ছে ইলেকট্রন, এগুলো আমাদের সব জানতে হবে। বিটা কণা সাধারণত কার্বন 14 থেকে বেরোয়, কার্বনের যে 14-6 আইসোটোপ রয়েছে, কার্বনের যে 14-6 আইসোটোপ রয়েছে সেখান থেকে মূলত বিটা কণা বেরোয়। আমরা এগুলো জানি তো, বিটা কণা হচ্ছে ইলেকট্রনের স্রোত, বিটা কণা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়, ভর সংখ্যা কিছুই হয় না। আর গামা কণা বেরোলে কিছুই পরিবর্তন হয় না। আলফা কণা বেরোলে ভর 4 একক, পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়। এগুলো সব কমন কোশ্চেন, এগুলো সব আমাদের জানার কথা, ঠিক আছে। এসব আমাদের জানার কথা। অনেক সময় তোমাদের এরকম একটা কোশ্চেন দেয়, ফর এক্সাম্পল ধরো কার্বন 14-6, এখান থেকে রেলওয়ে পরীক্ষা এরকম কোশ্চেন দেয়, এখান থেকে ধরো নির্গত হচ্ছে একটা বিটা কণা, তাহলে এখানে কোন মৌল তৈরি হবে, তো বলতে পারবে? বিটা কণা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক কি হয়, 1 একক বেড়ে যায়, আর ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। তা পরমাণু ক্রমাঙ্ক 6 থেকে হয়ে যাবে 7, আর ভর সংখ্যা 14-14ই থাকবে, তাহলে সাথে কি আছে, সাথে আছে নাইট্রোজেন, তাহলে তৈরি হবে কি, নাইট্রোজেন। এগুলো সব আমাদের জানা উচিত, সব সোজা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 23, খাদ্যনালী দিয়ে খাদ্য নিচে নামার সময় যে পেশির সংকোচন হয় তাকে কি বলা হয়? খাদ্যনালী দিয়ে খাদ্য নামার সময় পেশির যে সংকোচন হয় সেই সংকোচনকে আমরা কি বলি? সঠিক উত্তর হচ্ছে ট্রান্সলেশন। এই সংকোচন হওয়ার ফলে লাভ কি হয়, খাদ্যনালী দিয়ে যখন খাদ্য নামে, খাদ্যনালী সংকুচিত হয়, পেশির সংকোচন হয়, হয়ে লাভ কি, খাদ্য ধীরে ধীরে নামে, ঠিক আছে। খাদ্যনালী দিয়ে খাদ্য ধীরে ধীরে নামে। একসঙ্গে যদি সমস্ত খাদ্য পাকস্থলীতে ঢুকে যায় তাহলে পাকস্থলী কি হজম করতে পারবে? নিশ্চয়ই পারবে না। এই জন্য আমরা যে খাদ্য খাই সেই খাদ্যটা যখন খাদ্যনালীর মধ্য দিয়ে নামে তখন ধীরে ধীরে নামে, যাতে হজম হওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। এই পদ্ধতিকে কি বলা হচ্ছে? এই পদ্ধতিকে বলা হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে।
এই পদ্ধতিকে বলা হচ্ছে ট্রান্সলেশন। কোশ্চেন নাম্বার 24, মনোকট উদ্ভিদের মূল কোন ধরনের, মানে ওদের মূল হয় বা শেকড় কোন ধরনের হয়? মনোকট মানে যে সমস্ত উদ্ভিদ, তোমার ধরো ধান, গম, জোয়ার, এরা হচ্ছে মনোকট উদ্ভিদ। এদের মূল কেমন ধরনের হয়? ট্যাপ রুট, অ্যাডভেন্টিজিয়াস রুট, নডিউল রুট, পোলার রুট? সঠিক উত্তর কোনটা হবে এখানে? সঠিক উত্তর হচ্ছে অ্যাডভেন্টিজিয়াস রুট। এটাকে বাংলায় বলা হয় অপ্রকৃত শেকড় বা অপ্রকৃত মূল। ঠিক আছে। আর যেগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ হবে তাদের ক্ষেত্রে তোমার ট্যাপ রুট দেখা যায়, একটু মনে রাখবে। ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন হচ্ছে 25, খাদ্য জালে শিকারী জীবরা কোন ট্রপিক লেভেলে অবস্থান করে? যারা শিকারী জীব, যাদেরকে বলা হয় প্রিডেটর, শিকারী, তারা কোন লেভেলে থাকে? দ্বিতীয় স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় বা তার পরের স্তর, নাকি কোনো নির্দিষ্ট স্তরে থাকে না? খাদ্য জালে বা খাদ্য শৃঙ্খলের কথাই তুমি ভাবো, খাদ্য শৃঙ্খলের মধ্যে শিকারী বা প্রিডেটর কোথায় থাকে? বলো। এখন এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে প্রিডেটর বা শিকারী কাদের বলে। শিকারী মানে হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। শিকারী মানে হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক, যাদের আর কেউ শিকার করে না। শিকারী, ঠিক আছে, এরা সর্বোচ্চ খাদক। এদেরকে আর কেউ শিকার করে না। তো এরা কোথায় থাকবে? প্রথম স্তরে কারা থাকে? প্রথম স্তরে তো সবুজ উদ্ভিদ, দ্বিতীয় স্তরে থাকে শাকাশি, তৃতীয়তে থাকতে পারে শিকারী বা তার পরের স্তরে। প্রথম আর দ্বিতীয় তো থাকবেই না, কারণ প্রথম স্তরে যারা থাকে তারা হচ্ছে উদ্ভিদ, প্ল্যান্টস। উদ্ভিদ প্রাথমিক স্তর। এরপরে হবে শাকাশি, প্রাণী, সে হরিণ হতে পারে, ঘাসফড়িং হতে পারে। তাহলে এরা দ্বিতীয় স্তরে থাকবে। এই দুটোতে শিকারী থাকবে না। এখানে থাকতে পারে শিকারী বা তার পরের স্তরে থাকতে পারে শিকারী, তৃতীয় বা তার পরের লেভেলে থাকবে, কিন্তু প্রথম আর দ্বিতীয়তে কখনোই থাকবে না। প্রথম স্তরে সর্বদা কারা থাকবে? সবুজ উদ্ভিদ। আর দ্বিতীয় স্তরে সর্বদা কারা থাকবে? যারা শাকাশী বা তৃণভোজী প্রাণী। এটা খেয়াল রাখবে। ঠিক আছে। তাহলে দ্বিতীয় স্তরে থাকবে প্রাইমারি কনজিউমার, আর প্রথম স্তরে থাকবে উদ্ভিদ, আর শিকারী প্রাণীরা তৃতীয় বা তার পরের স্তরে থাকতে পারে। কোশ্চেন নাম্বার 26, গ্রিন হাউস এফেক্ট বৃদ্ধির জন্য দায়ী প্রধানত কে? গ্রিন হাউস এফেক্ট বৃদ্ধির জন্য প্রধানত দায়ী কে? বলো। তো গ্রিন হাউস এফেক্ট বৃদ্ধির জন্য প্রধানত দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড প্রচুর তাপ ধরে রাখতে পারে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাও বেশি। কিন্তু মনে রাখবে মিথেন কার্বন ডাই অক্সাইডের থেকে 25 গুণ বেশি শক্তিশালী। মিথেন কিন্তু স্ট্রং, কিন্তু মিথেনের পরিমাণটা অনেক কম। মিথেনের পরিমাণটা কম বলে মিথেন অতটা প্রভাব ফেলতে পারে না, কিন্তু মিথেন শক্তিশালী খুব। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেশি বলে কার্বন ডাইঅক্সাইড প্রভাব ফেলে। বুঝতে পেরেছো?
আর একটা আছে নাইট্রাস অক্সাইড N2O, এটা বলা হচ্ছে 300 গুণ বেশি শক্তিশালী কার্বন ডাইঅক্সাইডের থেকে, 300 গুণ বেশি। বুঝতে পারছো? এটা আর একটা গ্রিন হাউস গ্যাস। সুতরাং এগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। কোশ্চেন নাম্বার 27 বলো, আলোর প্রতিফলন সংক্রান্ত কোনটি বেশি সঠিক? আলোর প্রতিফলন সংক্রান্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? আলোর প্রতিফলন সংক্রান্ত কোনটি বেশি সঠিক? ভালো করে অপশনগুলো পড়ো, অপশনগুলো ভালো করে পড়ো, তারপর অ্যান্সার করবে। সঠিক উত্তর হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হয়। ঠিক আছে, ধরো এটা একটা দর্পণ, এখানে তোমার আলোক রশ্মি পড়ছে, পড়ে প্রতিফলিত হচ্ছে। আমরা এখানে একটা অভিলম্ব টানতে পারি, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আপতিত রশ্মি। আপতিত রশ্মি। এটাকে আমরা কি বলবো? প্রতিফলিত রশ্মি। আর এখানে আমরা একটা অভিলম্ব টেনেছি, এটাকে বলবো অভিলম্ব। অভিলম্ব। এখন এই যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি হয়েছে, এই যে অ্যাঙ্গেল, এটাকে আমরা বলছি আই, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি আর। আইটাকে কি বলবো? আই হচ্ছে আপতন কোণ, আপতিত রশ্মির সাথে যে কোণ করবে। আর হচ্ছে প্রতিফলন কোণ। এখন প্রতিফলনের জন্য বলা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান। ঠিক আছে, সেটা নিয়মিত প্রতিফলন হোক বা বিক্ষিপ্ত প্রতিফলন হোক, যে কোনো প্রতিফলন, প্রতিফলনের সূত্র যে কোনো জায়গায় কাজ করবে। ঠিক আছে, আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হবে? পরস্পরের সাথে সমান হবে। আর একটা ফর্মুলা ছিল যেটা এখানে বলা নেই, এটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব একই সমতলে থাকবে। ঠিক আছে, এরা একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রতিফলনের দুটো সূত্র আছে, সেই দুটো সূত্র বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 28, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর প্রধানত কি দ্বারা তৈরি? অ্যান্সার করো। উদ্ভিদের কোষের কোষ প্রাচীর প্রধানত কি দ্বারা তৈরি? সঠিক উত্তর হচ্ছে সেলুলোজ। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ হচ্ছে এক প্রকার শর্করা। ঠিক আছে, সেলুলোজ হচ্ছে এক প্রকার শর্করা যারা উদ্ভিদ কোষকে শক্ত করে। ঠিক আছে, উদ্ভিদ কোষের দৃঢ়তা দেয়, এটা মনে রাখবে। আর কয়েকটা তথ্য মনে রাখো, যদিও তোমরা জানো উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে, উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ। সেলুলোজ। আর একটা প্রশ্ন আসে ব্যাকটেরিয়া,
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটিডোগ্লাইকন, পেপটিডোগ্লাইকন ব্যাকটেরিয়া। আর একটা আছে ছত্রাক, ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন, কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের কার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত এটা কিন্তু একটু মনে রেখো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 29 বলো, সূর্যের শক্তির মূল উৎস কি? সূর্যের শক্তির মূল উৎস কি? সূর্যের মধ্যে কি হচ্ছে? সূর্যের মধ্যে সমস্ত যারা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন গুলো সব জুড়ে তৈরি হচ্ছে হিলিয়াম, তার সাথে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হচ্ছে। এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার এক্সাম্পল। এখানে কি হচ্ছে, হাইড্রোজেন পরমাণুগুলো হিলিয়ামে পরিণত হচ্ছে এবং সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই যে সূর্যের মধ্যে শক্তি তৈরি হচ্ছে, সেই শক্তি তাপ এবং আলো আকারে আমাদের পৃথিবীতে আসছে। কোশ্চেন নাম্বার 30, কোনো বস্তু কক্ষপথে স্থির রাখতে মূলত কোন বল কাজ করে? কোনো বস্তুকে কক্ষপথে স্থির রাখতে মূলত কোন বল কাজ করে? ঘর্ষণ, তড়িৎচুম্বক, মহাকর্ষ। কোনটা? ধরো পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, তো চাঁদকে কক্ষপথে স্থির রাখতে আমরা কোন বল, মানে কোন বলটা সাহায্য করে? সঠিক উত্তর হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল, ঠিক আছে। মহাকর্ষ বল অভিকেন্দ্র বল হিসাবে কাজ করে। কি বল? মহাকর্ষ বল অভিকেন্দ্র বল হিসেবে কাজ করে, যে বলটা কোনো বস্তুকে তার কক্ষপথে ঘোরায়, ঠিক আছে। ওকে, কোশ্চেন নাম্বার 31 বল, কোষ বিভাজন সংক্রান্ত মাইটোসিস প্রক্রিয়ায় কি ঘটে? আমরা জানি কোষ বিভাজন দু প্রকারের হয়, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। তো মাইটোসিসে কি ঘটে বলো? কোষের সংখ্যা অপরিবর্তিত থাকে, ডিএনএ কমে যায়, সমান পরিমাণ ডিএনএ সহ দুটি কন্যা কোষ তৈরি হয়, কোষের নিউক্লিয়াস হয়ে যায় অদৃশ্য। কোষ বিভাজন সংক্রান্ত মাইটোসিসে কি ঘটে? তো তোমরা নিজেরাও জানো মাইটোসিস আর মিওসিস। মাইটোসিসে কি হয়, দুটি কোষ তৈরি হয় যারা ডিএনএ বা ক্রোমোসোম সংখ্যা একদম সমান, বুঝতে পেরেছো? অর্থাৎ জিনগতভাবে অভিন্ন উপাদান তৈরি করে। এটা কোথায় ঘটে? আমাদের দেহ কোষ যখন বিভাজন হয় তখন মাইটোসিস ঘটে। আর একটা হচ্ছে মিওসিস। মিওসিসে কি হয়, যে কোষগুলো তৈরি হবে তাদের ডিএনএ, মিওসিসে কি হবে, 2n-টা ভেঙে n হয়ে যাবে, পরবর্তীকালে এগুলো থেকে আবার হবে। তো যেগুলো কোষ তৈরি হচ্ছে ফাইনালি তাদের ক্রোমোসোম সংখ্যা এদের অর্ধেক হচ্ছে। এটা কোথায় ঘটে? জনন কোষে ঘটে। জনন কোষে এই মিওসিস বিভাজনটা ঘটে। তোমরা নিশ্চয়ই জানো, এটা ডিটেলসে বলার প্রয়োজন নেই।
কোশ্চেন নাম্বার 32, কণিকাগুলির গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের চাপ মূলত কার উপরে নির্ভর করে? গ্যাসের যে চাপ সেটা কার উপর নির্ভর করে? সেটা কি তোমার গ্যাসের পরমাণুর মধ্যে বিক্রিয়া, কণার ভরের উপরে, কণার আঘাতের ফ্রিকোয়েন্সি মানে সেকেন্ডে কতবার আঘাত করছে তার উপরে, নাকি বেগের স্থায়িত্ব? কার উপরে নির্ভর করছে গ্যাসের চাপ? গ্যাসের চাপ কার উপরে নির্ভর করছে? সঠিক উত্তর হচ্ছে কণিকাগুলির আঘাতের ফ্রিকোয়েন্সি। অর্থাৎ তোমরা চিন্তা করো যে আমরা যদি একটা গ্যাসের কথা বলি, যে এটা হচ্ছে পাত্র, এটা হচ্ছে পাত্র, এই পাত্রে আছে গ্যাসের অণু। গ্যাসের অণুগুলো প্রতি সেকেন্ডে কতবার ধাক্কা দিচ্ছে একটা পাত্রের একটা নির্দিষ্ট জায়গায়, কতবার ধাক্কা দিচ্ছে তার উপরে নির্ভর করছে গ্যাসের চাপ কত। যত তাড়াতাড়ি দ্রুত ধাক্কা দেবে তত গ্যাসের চাপ বাড়বে। এবং টেম্পারেচার যদি আমরা বাড়াই, উষ্ণতা যদি বাড়াই, তাহলে গ্যাসের চাপ কিন্তু আরো বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। বুঝা গেছে? এটা হচ্ছে অপশন সি হবে সঠিক উত্তর। এখানে লেখাও রয়েছে টেম্পারেচার বাড়ালে কি গ্যাসের অণুগুলো দ্রুত ছোটাছুটি করবে, চাপ বাড়বে। কোশ্চেন নাম্বার 33, কাঁচের মধ্য দিয়ে আলো কম গতিতে চলে কেন? আমরা কি জানি? আমরা জানি যে যখন শূন্য স্থানে চলে তখন সব থেকে বেশি বেগে চলে, আর যখন গ্যাসের মধ্য দিয়ে চলে বা কাঁচের মধ্য দিয়ে বা জলের মধ্য দিয়ে তখন গতিবেগ কমে যায়। কেন? আলোর গতিবেগ কেন কমে যায়? দেখো, শূন্য স্থানের মধ্য দিয়ে যখন চলে, ঠিক আছে, শূন্য স্থানের মধ্য দিয়ে যখন চলে তখন কোনো ব্যাপার না। কিন্তু যখন কাঁচের মধ্যে ঢোকে আলো, এটা ধরো কাঁচ, আলো তো একটা তরঙ্গ। আলো যখন কাঁচের মধ্যে ঢোকে, কাঁচের যে অণুপরমাণু তাদের সঙ্গে আন্তঃক্রিয়া ঘটে। এর ফলে কাঁচের মধ্যে গতিবেগ কমে যায়। কাঁচের যে অণুপরমাণু তাদের সঙ্গে অন্তর্বিক্রিয়ার ফলে গতিবেগটা কিন্তু কমে যায়। বোঝা গেছে? সেখানে অপশন সি হবে সঠিক উত্তর, কাঁচের অণুপরমাণুর মধ্যে অন্তঃক্রিয়া। ঠিক আছে, তো আজকে এই অবধি হলো। পরের দিন ক্লাসে আবার আমরা নেক্সট যে কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই অবধি থাকছে। ওকে, পরের ক্লাসে আবার দেখা হবে।